সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এখন মালয়েশিয়া সফরে আছেন। এরপর তিনি চীন সফরে যাবেন। তার এই রাষ্ট্রীয় সফরকে ঘিরে মিডিয়াগুলোতে নানা রকমের আলোচনা, বিশ্লেষণ, কলাম এগুলো আসছে। তো আজকে মূলত এখান থেকেই বিশ্লেষণগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিভিন্ন মিডিয়াতে মোটা দাগে যে কথাটি এসছে যে আসলে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হন অথবা একজন সরকার প্রধান যখন দায়িত্বে আসেন, তখন সরকার প্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফরটি কোথায় হবে, এইটা নিয়ে এক ধরনের আসলে টানাপোড়েন তৈরি হয়। যেহেতু দুইটি বড় শক্তি আমাদের পাশে অবস্থান করছে, একটি চীন আরেকটি হচ্ছে ভারত। তো সেখানে দেখা যাচ্ছে যে একজন সরকার প্রধান যদি প্রথমে ভারতে যান তার রাষ্ট্রীয় সফরে, তাহলে এক ধরনের বার্তা পায় দেশ এবং বিশ্ব। আবার যদি চীনে যান তাহলে আরেক ধরনের বার্তা পায়। কারণ আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এখন প্রতিবেশী রাষ্ট্রের প্রতি ব্যাপক বিরোধিতার মনোভাব কাজ করছে। তো সেই অংশ হিসেবে যদি প্রধানমন্ত্রী এখন প্রথমেই শুরুতে ভারতের সফরে যেতেন, তাহলে হয়তো এই জিনিসটা আরও বেশি দেশে আলোচনা সমালোচনার জন্ম দিত বলে গণমাধ্যমে এই বিশ্লেষণগুলো আসতেছে। আবার চীনের দিকে উনি যদি শুরুতেই চলে যেতেন, তাহলে যেটা হতো যে চীন যে এই অঞ্চলের পরাশক্তি, তাহলে সেই পরাশক্তির দিকে যে বাংলাদেশ ঝুঁকে যাচ্ছে, এই ধরনের একটা বার্তা আসলে বিশ্বের কাছে যেত। আমরা তো প্রধানমন্ত্রী বিদেশ সফরের ঠিক একদিন আগেই কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসছেন। এর ভিতরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, যুক্তরাজ্যের ছিলেন। তো এগুলো আসলে এক ধরনের ইঙ্গিত বহন দেয়। আপনারা জানেন ইতিমধ্যে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত একটি কথা বলেছেন যে উনি খেলার ফলাফল জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসছেন এবং যুক্তরাষ্ট্র বিশ্বকাপে তার যে ম্যাচটি ছিল একদিন আগে, সেই ম্যাচে খুব ভালো করেছে, সেই বার্তা নিয়ে এসছেন। এবং তিনি একটা সিম্বলিক অর্থ বলেছেন যে যুক্তরাষ্ট্রের দিকে দীর্ঘমেয়াদে বাজি ধরলে আসলে সবার জন্যই ভালো, এরকম একটা মেসেজ উনি দিয়েছেন। পরিস্থিতি সংবাদ মাধ্যমের যে বিশ্লেষণগুলো আসছে সেখানে বলা হচ্ছে যেহেতু দুই ধরনের মেসেজ আসে, দুই রকমের। যদি প্রথমে ভারতের সফরে যাওয়া হয় তাহলে এক ধরনের বার্তা আসে, যদি চীনে যাওয়া হয় তাহলে আরেক ধরনের বার্তা আসে। তো মাঝামাঝি আসলে কী হতে পারে, সেই মাঝামাঝি জায়গাটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন। মালয়েশিয়াকে মোটামুটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি রাষ্ট্র হিসেবে গণনা করা হয়, কারণ যেহেতু সে আসিয়ানের সদস্য। দক্ষিণ পূর্বাঞ্চলীয় যেই রাষ্ট্রগুলো আছে বঙ্গোপসাগরে, সেই রাষ্ট্রগুলোর যে অর্থনৈতিক জোট, সেখানে মালয়েশিয়া একটা বড় রকমের রোল প্লে করে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে উন্নত পশ্চিমা বিশ্বের কাছে, মানে ইউরোপ এবং আমেরিকার কাছে মালয়েশিয়া কিন্তু একটি নিরপেক্ষ লিবারেল মুসলিম কান্ট্রি হিসেবে পরিচিত। তো তার সেখানে এক ধরনের একটি গ্রহণযোগ্যতা আছে। তৃতীয়ত ওআইসি, যেটা মুসলিম দেশগুলোর একটি সংগঠন, আপনারা জানেন, সংস্থা, সেখানে মালয়েশিয়ার এক ধরনের একটা ভালো প্রভাব আছে, রোল আছে। তো এই সব কিছু বিবেচনায় করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, যাতে এই ধরনের বিতর্ক বা এই ধরনের কোনো কিছু না আসে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমাদের যে শ্রমিক রপ্তানি হয় বা জনশক্তি রপ্তানি হয়, তার বাইরে হচ্ছে মালয়েশিয়া আমাদের একটা অন্যতম বড় গন্তব্য। আজকেই মানে মালয়েশিয়ার আমি সবশেষ ডাটা দেখছিলাম, তো সেখানে দেখছিলাম যে 12,97,000, প্রায় 13 লক্ষ শ্রমিক এখন পর্যন্ত মালয়েশিয়ায় গিয়েছেন। বিএমইটির সবশেষ যে তথ্য সেটা বলছে, তেমন একটা বড় সংখ্যায় বাংলাদেশিরা সেখানে বসবাস করছেন। তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করছেন, কেউ ব্যবসা করছেন, বাণিজ্য করছেন। তো গত 2024 সাল থেকে মালয়েশিয়ার শ্রম বাজারটি আসলে একরকম বন্ধই হয়ে আছে। তো সেই বাজারটি যাতে আরও ওপেন হয় এবং মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়গুলি নিয়ে আসলে আলোচনা হবে। আর দ্বিতীয় আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে যে আসিয়ান মেম্বার হিসেবে বাংলাদেশ নিজেকে সেখানে নিতে চায়। তো সেই ইস্যুতেও যেন মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা করতে পারে, সেই বিষয় নিয়েও সেখানে মালয়েশিয়া। আরেকটি যে বিষয় আসছে সেটা হচ্ছে যে নিরপেক্ষ দেশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু এরপর তিনি আসলে কোথায় যাচ্ছেন? এরপর কিন্তু তিনি আসলে চীনেই যাচ্ছেন। এই বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে এসছে। কারণ চীন আসলে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি,
তাতে যেটা হচ্ছে যে আমাদের প্রকল্প বাস্তবায়ন বা বিনিয়োগ কিংবা আমরা যে নতুন ধরনের অর্থনীতির দিকে এখন উত্তরণ করতে চাইছি 2034 সাল নাগাদ বর্তমান সরকারের একটা লক্ষ্য আছে। তারা নির্বাচনের প্রতিশ্রুতিতে এক ধরনের লক্ষ্য দিয়েছেন যে বাংলাদেশ ওই সময় একটা উচ্চ পর্যায়ের দেশের দিকে যাবে। তো এখন যে অর্থনৈতিক পরিস্থিতি আছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের যে বিষয়গুলো দরকার তা আসলে চীন যেভাবে সহায়তা করতে পারবে সেই সহায়তাটা আসলে ভারতের ওই ধরনের সক্ষমতা আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এখন যেহেতু বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছে, যদিও এই বছরের নভেম্বরে যাওয়ার কথা ছিল সেটা আরও 3 বছর পরে গিয়ে ঘটবে, কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু এই যে স্বল্প সুদের ঋণগুলো থেকে তাকে বেরিয়ে আসতে হবে। তো এরপরে আসলে বাংলাদেশ যে কমার্শিয়াল যে লোনগুলো আছে, বাণিজ্যিক যে লোন পশ্চিমা দেশের, সেই লোনগুলোর থেকে যদি কিছুটা কমে চায়না থেকে পায় সেটা আমাদের জন্য লাভজনক হবে। হয়তো সেই কারণেই এখন আমরা আগে থেকেই চায়নার দিকে মনোনিবেশ করছি, যাতে করে আমাদের ওই সময়কার যে ঋণগুলো আছে সেগুলো আমরা ওভাবে পাই, যাতে করে আমাদের এই অবকাঠামো উন্নয়ন বা অন্যান্য যে খরচ আছে সেই খরচগুলো ঠিকভাবে করা সম্ভব হয়। তো যদিও চীনের ঋণ নিয়ে বেশ সমালোচনাও আছে যে তাদের ঋণের সুদ হার বেশি, সময় কম দেওয়া হয়, নানা রকম শর্ত থাকে। এটা অন্য একটা বিষয়, সেটা আরেকদিন আলোচনা করব যে আমাদের হচ্ছে ট্যাক্স জিডিপি কম থাকার কারণে আমরা কিভাবে আমাদের মানে বলতে গেলে সার্বভৌমত্ব বা আমরা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি না, সেই বিষয়টা অন্য আরেকদিন আলোচনা করব। তো এখানে আঞ্চলিক পরাশক্তি বলেন আর বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীনের যে অবস্থান এবং চীন, যুক্তরাষ্ট্র এবং ভারত এই ত্রিমুখী যে শক্তির ভিতরে বাংলাদেশ অবস্থান করছে, সেই অবস্থানের জায়গা থেকে বাংলাদেশ যতটা নিরপেক্ষভাবে সম্ভব এই তিনটি দেশকে যেন ডিল করতে পারে, সেই বিশ্লেষণগুলোই এই মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তার বিদেশ সফরের যে বিষয়গুলো এগুলো সংবাদ মাধ্যমে উঠে এসছে। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।